গল্পকক্ষতে আমি সারা আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা রূপা দ্বিতীয় খণ্ড। দুপুরে খেতে বসে হারুন বললেন, ওই ছেলে রাশেদ না ফাশেদ কি যেন নাম, সে কি তার জিনিসপত্র নিয়ে গেছে? রূপা বলল, না। কতদিন হলো গেছে? 3 দিন 2 রাত। টেলিফোনে কোনো খোঁজ খবর করেছে? না। হারুন বিস্মিত হয়ে বললেন, আশ্চর্য তো। রূপা বলল, আশ্চর্যের কিছু নেই, উনি ইচ্ছে করেই এটা করছেন। আমার উপর মানসিক চাপ দেওয়ার চেষ্টা, জিনিসপত্র ফেলে রেখে মেন্টাল প্রেশার। তোকে মেন্টাল প্রেশার সে কেন দিবে? তুই তার কে? আমি তার কেউ না। তিনি আমার ওপর মানসিক চাপ কেন দেবেন তাও জানি না। হয়তো তিনি এক ধরনের খেলা খেলছেন। কিছু মানুষ আছে আশেপাশের মানুষদের নিয়ে খেলতে পছন্দ করে, যেমন তুমি। তুমি জীবন্ত ঘড়ি নিয়ে চলে এসেছো, এটা তোমার খেলার একটা অংশ। তাকে নিয়ে এসেছো তোমার সব আগ্রহের সমাপ্তি। তোর জ্ঞান তো বেশি হয়ে যাচ্ছে। কিছুদিন পর তোকে আর রূপা ডাকা যাবে না, ডাকতে হবে জ্ঞান রূপা। জ্ঞান রূপা নাম আমার পছন্দ হয়েছে। বাবা, থ্যাংক ইউ। ওই ছেলেকে খুঁজে বের করতে হবে। আমার নেক্সট প্রজেক্ট অপারেশন রাশেদ কিংবা ফাশেদ হান্ট। রূপা বলল, ঢাকা শহরে 1 কোটি মানুষ বাস করে। কেউ যদি 1 কোটি মানুষের মধ্যে লুকিয়ে থাকতে চায়, সে সারা জীবন লুকিয়ে থাকতে পারবে। হারুন বললেন, কোনো বুদ্ধিমান লোক চেষ্টা করলে খুঁজে বের করতে পারবে। রূপা বলল, বাবা, তুমি বুদ্ধিমান মানুষ না, তুমি পারবে না। আমি বুদ্ধিমান না? না, যে কবিতায় ইতিহাসের বই লেখে সে বুদ্ধিমান না। হারুন কঠিন গলায় বললেন, আমি গাধা মানব? রূপা বলল, বাবা, তুমি রেগে যাচ্ছ। আমি তাকে কিভাবে খুঁজে বের করব শোন। ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেব, শিরোনাম হবে রাশেদ কিংবা ফাশেদ তোমাকে খুঁজছি। রূপা বলল, বারবার রাশেদ কিংবা ফাশেদ বলবে না, তার নাম রাশেদ। এখন বলো, তার ছবি কোথায় পাবে? থানায় ডায়েরি করাবো, পুলিশ ছবি জোগাড় করবে। তোমার কি ধারণা ডায়েরি করানোর সঙ্গে সঙ্গে থানার সব পুলিশ হাতে রাশেদ সাহেবের ছবি নিয়ে তাকে খুঁজতে বের হয়ে যাবে? হারুন বললেন, আচ্ছা যা, তাকে খুঁজে পাওয়া যাবে না এটা মানলাম। আমি যে একজন গাধা মানব সেটাও মানলাম। হারুন কিছু বলতে যাচ্ছিলেন, তখন হন্তদন্ত হয়ে মলিনা ঢুকল। তার হাতে রূপার মোবাইল ফোন সেট। মলিনা বলল, আফা, আম্মা টেলিফোন করছেন। রূপার মা টেলিফোন করলেই মলিনার মধ্যে অস্বাভাবিক ব্যস্ততা দেখা যায়। রূপা বলল, মাকে বলো আমি ভাত খাচ্ছি, এখন টেলিফোন ধরবো না। তোমাকে আগেও বলেছি খাওয়ার সময় আমাকে টেলিফোন দিবে না। হারুন বললেন, তুই যে কাজটা করলি তা অভদ্রতা এবং অসভ্যতা। বাইরের কেউ টেলিফোন করেনি, তোর মা টেলিফোন করেছে, নিশ্চয়ই জরুরি কোনো কথা। রূপা বলল, যে কোনো কথা জরুরি ভাবলেই জরুরি, না ভাবলেই জরুরি না। এটা কার কথা? জ্ঞান রূপার কথা। হারুন রাগে গলায় বললেন, এইসব বাণীগুলি তুই একটা খাতায় লিখে ফেল, আমি নিজ খরচে ছাপিয়ে দেব। 21শে ফেব্রুয়ারি বইমেলায় বের হবে। বইয়ের নাম হবে কথামৃত, লেখিকা জ্ঞান রূপা। রেগে রেগে কথা বলছো কেন বাবা? তুই তোর মার সঙ্গে অভদ্রতা করেছিস দেখে রাগ উঠেছে। সন্তানরা মা বাবার সঙ্গে অভদ্রতা করবে এটা আমার পছন্দ না। রূপা বলল, বাবা মা অকারণে আমার ওপর রাগ করবে এটাও আমার পছন্দ না। কাজেই এখন অপছন্দে অপছন্দে কাটাকাটি। রূপার মার নাম শায়লা খানম, বাংলা সাহিত্যে MA। তিনি স্কুল শিক্ষক বাবার 5 ছেলেমেয়ের সর্বশেষজন। তরুণী বয়সে অসম্ভব রূপবতী ছিলেন, এখনও সেই রূপ ধরে রেখেছেন। হারুনের ধারণা এখন শায়লা আগের চেয়েও রূপবতী। যতই দিন যাচ্ছে ততই নাকি তার রূপ বাড়ছে। রূপার যখন 7 বছর বয়স, তখন এক ঝড় বৃষ্টির রাতে তিনি রূপার ঘরে ঢুকলেন। নরম গলায় বললেন, ভয় লাগছে নাকি মা? রূপা বলল, হ্যাঁ। শায়লা বললেন, ভয় লাগারই কথা, মনে হচ্ছে কাছেই কোথাও বাজ পড়ছে। রূপা বলল,
আজ রাতে তুমি আমার সঙ্গে ঘুমাবে? শায়লা বললেন, হ্যাঁ। রূপার আনন্দের সীমা রইল না। রূপার ঘরটা সুন্দর করে সাজানো, ফ্যানের হুক থেকে একটা দোলনা ঝুলে। রূপার খাটটা কুষ্টিয়ার এক জমিদার বাড়ি থেকে কেনা। খাটের চারিদিকে আয়না বসানো। খাটে বসলেই আয়নায় অনেকগুলি রূপা দেখা যায়। কিন্তু এই ঘরে রাতে একা ঘুমোতে তার খুবই ভয় লাগে। আকবরের মা কাজের বুয়া মেঝেতে বিছানা করে রূপার সঙ্গেই ঘুমায়। তারপরেও রূপার ভয় যায় না। শুধু মা পাশে থাকলে তার ভয় লাগে না। রাতের খাবার শেষ করে শায়লা রূপার সঙ্গে ঘুমোতে এলেন। রূপা মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার আর ভয় লাগছে না মা। শায়লা বললেন, খুব ভালো। রূপা বলল, মা গল্প বলো। শায়লা বললেন, গল্প না, আজ রাতে তোমার সঙ্গে জরুরি কিছু কথা বলি, মন দিয়ে শোনো। রূপা বলল, আচ্ছা, শুধু যখন বজ্রপাত হবে তখন মন দিয়ে শুনতে পারবো না। শায়লা বললেন, জরুরি কথাটা হচ্ছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমাকে ঠিক করতে হবে তুমি আমার সঙ্গে যাবে নাকি তোমার বাবার সঙ্গে থাকবে। তুমি কোথায় যাবে? চিটাগাং। সেখানের এক কলেজে আমি চাকরি পেয়েছি। যাবে আমার সঙ্গে? রূপা বলল, হুম। না, স্পষ্ট করে বলো, আমি তোমার সঙ্গে যাব। রূপা কি বলল বোঝা গেল না। সেই সময় প্রচণ্ড বজ্রপাত হলো। শায়লা বললেন, এখন কি কবিতা বলে তোমাকে ঘুম পাড়াবো? রূপা বলল, হুম। শায়লা রূপার মাথায় হাত বুলাতে বুলাতে কবিতা শুরু করলেন। সব মায়েরা সন্তানদের ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়ান। শায়লা কবিতা আবৃত্তি করেন। একটি কবিতারই আবৃত্তি করেন। দিনের আলো নিভে এলো সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজল ঢং ঢং। পরের অংশ রূপার কাছে অস্পষ্ট। রূপা দেখল এক সন্ধ্যাবেলা তার মা ব্যাগ সুটকেস নিয়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছেন। যদিও তিনি বলেছেন চিটাগং যাবেন, আসলে তা না, তিনি থাকবেন ঢাকাতেই। আকবরের মা বুয়া রূপাকে আড়ালে ডেকে নিয়ে বলল, তোমার বাপ মার সারাসারি হয়েছে। রূপা বলল, ছাড়াছাড়ি কি? সারাসারি হইল তালাক, তারার তালাক হয়েছে। তালাক কি? তোমার মা অন্য এক লোকরে হাঙ্গা বইছে। হাঙ্গা বইছে মানে কি? অত কিছু বলতে পারবো না, তোমার কপাল ভাঙছে। পুরো বিষয়টা হারুন মেয়েকে ব্যাখ্যা করলেন, সুন্দর করেই ব্যাখ্যা করলেন। তিনি মেয়েকে বললেন, তোমাদের ক্লাসে এমন কেউ কি আছে যাকে তুমি সহ্য করতে পারো না, দেখলেই রাগ লাগে? রূপা বলল, আছে, সুমি নাম। সে কি করে? পেন্সিল দিয়ে আমাকে খোঁচা দেয়। একদিন আমার স্যান্ডেলে থুতু দিয়েছিল। আমার অঙ্ক বইয়ের পাতা ছিঁড়েছে। সুমি অন্য সেকশনে চলে গেলে ভালো হয় না? খুব ভালো হয় বাবা। তোমার মার সঙ্গে আমার এই অবস্থা হয়েছে। তোমার মা চলে গেছেন অন্য সেকশনে। মা তো তোমাকে পেন্সিল দিয়ে খোঁচা দেয় না। বড়রা পেন্সিলে খোঁচা দেয় না, কথা দিয়ে খোঁচা দেয়। তোমার মা কথার খোঁচা দেন, আমিও দেই। খোঁচাখুচি করতে করতে দুইজনই ক্লান্ত। তোমার মা অনেক বেশি ক্লান্ত বলেই এখন অন্য এক ভালো মানুষকে বিয়ে করেছেন, বুঝেছ? তোমার মা চাচ্ছেন তুমি তাদের সঙ্গে গিয়ে থাকো, আমিও তাই চাচ্ছি। তোমার বয়স খুব কম, এই বয়সের ছেলে মেয়েদের জন্যে মায়ের আদর দরকার। মা, তুমি কি যাবে তোমার মার সঙ্গে? রূপা বলল, না। হারুন বললেন, তোমার জন্যে যা ভালো তাই তোমার করা উচিত। তোমার জন্যে ভালো হলো তোমার মার সঙ্গে থাকা। আমি প্রতি সপ্তাহে তোমাকে দেখতে যাব, খেলনা চকলেট এইসব নিয়ে যাব। আমি মার সঙ্গে থাকবো না, তোমার সঙ্গে থাকবো। রূপা, তুমি তোমার মায়ের মতোই জেদি হচ্ছ। আমি তোমার সঙ্গে থাকবো। আচ্ছা যাও, আমার সঙ্গে থাকবে। একটু বড় হও, দেখবে কত ধানে কত চাল। আমি কথার খোঁচা দিতে শুরু করব, তুমি পালাবার পথ পাবে না। শায়লা মেয়েকে নিজের কাছে রাখার অনেক চেষ্টা করেছিলেন, কোনো লাভ হয়নি।
রূপা তার মাকে টেলিফোন করল। শায়লা বললেন, তোর খবর কি? রূপা বলল, ভালো। জরুরি একটা বিষয় নিয়ে তোর সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। বলো। কথাটা তোর বাবার বিষয়। সে আশেপাশে নাই তো? না। তোর বাবা ইদানিং খুব বিরক্ত করছে। কি করছে? মাছ পাঠাচ্ছে, তরি তরকারি পাঠাচ্ছে, টেলিফোনে খোঁজ খবর করছে। ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না, টগরের বাবার কাছেও না। টগরের বাবা অতিমাত্রায় ভদ্র, সে কখনো কিছু বলবে না, কিন্তু সে যে বিরক্ত হচ্ছে তা বোঝা যাচ্ছে। এই মাসের 12 তারিখ সে কি করেছে তাকে জানিস? জানি না। আমাকে দামি একটা শাড়ি পাঠিয়েছে। 12 তারিখ তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, এই উপলক্ষে শাড়ি। এখন ব্যাপারটা আমার জন্য কতটা অস্বস্তিকর বুঝতে পারছিস? যে বিয়ের অস্তিত্বই নেই সেই বিয়ের দিন আবার কি? ঠিক বলেছ মা। টগরের বাবা আমাকে বলল, তুমি তোমার প্রথম হাজব্যান্ডকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে ডিনার করে এসো। ঘণ্টা 2 স্মৃতি রোমন্থন করো। ভদ্রলোককে কিছু সময় দাও। ভদ্রলোক তোমার হাত ধরতে চাইলে হাত ধরতে দাও। তিনি তোমাকে মিস করেন। কী রকম বিব্রতকর অবস্থা বুঝতে পারছিস? পারছি। তুই কি তোর বাবাকে বিষয়টা বুঝিয়ে বলতে পারবি? পারবো, তবে বলবো না। বলবি না কেন? কারণ সমস্যাটা তোমার, আমার না। তোমার সমস্যা তুমি সমাধান করবে। বাবাকে টেলিফোন করে বলবে, স্টপ দিস ননসেন্স। মা, টেলিফোন রাখলাম। রূপা ফোনের লাইন কেটে দিল। হারুন তখনই মেয়ের পাশে এসে দাঁড়ালেন। আগ্রহ নিয়ে বললেন, এতক্ষণ তুই কি তোর মার সঙ্গে কথা বলছিলি? রূপা বলল, হ্যাঁ। কি বলল তোর মা? হাবিজাবি কথা। হাবিজাবি কি কথা? আমি ভালো আছি, তুমি কেমন আছো, এই জাতীয় কথাবার্তাকে বলে হাবিজাবি কথা। আর কিছু বলেনি? না। আমার বিষয়ে তোর মা কিছু বলেছে? না। আজ একটা বিশেষ দিন তো, আমি ভাবলাম এই বিষয়ে তোকে কিছু বলল কি না। বিশেষ দিনটা কি? তোর মার সঙ্গে আজ আমার প্রথম দেখা হয়। তোমাদের তো আর প্রেমের বিয়ে না, প্রথম দেখাটা এত ইম্পর্ট্যান্ট কেন হবে? হারুন লজ্জিত গলায় বললেন, তোর মাকে দেখে বাসায় ফিরে বিরাট একটা কবিতা লিখেছিলাম। বয়স কম ছিল তো, খানিকটা বোকাও ছিলাম। পুরো কবিতাটা আমার মুখস্থ আছে, শুনবি? রূপা বলল, না শুনবো না, তুমি ছাদে চলে যাও, নিজের মনে কবিতা আবৃত্তি করতে থাকো। ছাদে অনেক গাছপালা আছে, তারা তোমার কবিতা শুনে মজা পাবে। বাবা প্লিজ। 4টা লাইন শোন, 4 লাইন কবিতায় তোর তেমন কোনো ক্ষতি হবার কথা না। রূপা হতাশ গলায় বলল, শোনাও। হারুন সঙ্গে সঙ্গে আবৃত্তি শুরু করলেন। তাকে আনন্দে অভিভূত হতে দেখা গেল। রূপা ছোট্ট নিঃশ্বাস ফেলল। আষাঢ়ের কাল ছিল, সময় সন্ধ্যা, চারিদিক সুনসান, জীবন বন্ধা। গিয়েছিলাম মালিবাগ, বাড়ি নাম্বার 7, কিছু সময় কাটালাম, হয়ে গেল রাত। আমার এক বন্ধু, নাম সুমন, বলল সে আজ তুমি থাকো কিছুক্ষণ। শায়লা নামে এক মেয়ে ওই বাড়িতে থাকে, দেখবে তার শান্ত মুখ কোনো এক ফাঁকে। রূপা বলল, 4 লাইন বলার কথা, তুমি দেখি ফেরদৌসির শাহানামা শুরু করেছ, কবিতা বন্ধ। হারুন বন্ধ করলেন না, আগ্রহ এবং আনন্দ নিয়ে আবৃত্তি করতে লাগলেন। সুমনের কথা সত্য, মিথ্যা মোটেই নয়, শায়লার সঙ্গে আমার হলো পরিচয়। রাশেদ বুঝতে পারছে না সে কোথায় আছে। তার গায়ে নীল রঙের কম্বল, কম্বল থেকে ওষুধের গন্ধ আসছে, ফর্মালডিহাইডের গন্ধ। HCHO, সোডিয়ামের সঙ্গে ফর্মালডিহাইড কি কোনো বিক্রিয়া করে? Na+HCHO কি হয়? আচ্ছা, হঠাৎ সোডিয়ামের কথা কেন মনে হলো? প্রচুর সোডিয়াম আমরা লবণের কারণে খাচ্ছি। এই সোডিয়াম শরীর কিভাবে বের করে? হেভি মেটাল শরীর বের করতে পারে না, লেড পয়জনিং করে, মার্কারি পয়জনিং হয়। মার্কারির ইংরেজি কুইকসিলভার। রাশেদের একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে, তার নাম সিলভার। না না, সিলভার না, অন্য কিছু। সেটাও সিলভার, তা কী করে হয়? আপনি এখন কি একটু ভালো বোধ করছেন? রাশেদ বলল, আমি কোথায়? আপনি হাসপাতালে। ও আচ্ছা, হাসপাতাল,
আপনি ডাক্তার? জি। রাশেদ বলল, সোডিয়াম অতি রিঅ্যাক্টিভ একটা ধাতু। আমাদের শরীর ভর্তি সোডিয়াম। এখন ডাক্তার বললেন, আপনি কথা বলবেন না, চুপ করে শুয়ে থাকুন। আপনার নিঃশ্বাসের কষ্ট কি কমেছে? অক্সিজেন মাস্ক কে খুলেছে? আপনি নিজেই খুলেছেন? জানি না। আপনার পরিচিত কেউ কি আছে যে আপনার টেক কেয়ার করবে, রাতে আপনার সঙ্গে থাকবে? না। ডাক্তার রাশেদের মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দিলেন। আপনি চোখ বন্ধ করুন, তাকিয়ে থাকবেন না। রাশেদ চোখ বন্ধ করল। তারপরেও নানান ধরনের আলো সে দেখতে পাচ্ছে। অনেক দূরে তারার আলোর মতো আলো দেখা যায়। সেই আলো ছুটে কাছে আসছে। ব্যাপারটা কি? আলোর গতিবেগ আমরা জানি, সেকেন্ডে কত যেন। আচ্ছা, অন্ধকারের গতিবেগ কত? আলো হলো ফোটন। আমাদের সোডিয়াম অ্যাটমের গায়ে যদি ফোটন এসে আঘাত করে, তাহলে কি সোডিয়াম থেকে ইলেকট্রন ছুটে বের হবে? ফটো ইলেকট্রিক এফেক্ট। যিনি প্রথম ফটো ইলেকট্রিক এফেক্টের ব্যাখ্যা দেন, তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। তার নাম কি বলতে হবে। সময় 3 সেকেন্ড। 1001, 1002, 1003। 3 সেকেন্ড শেষ। নাম বলতে না পারার জন্যে শাস্তি, কানে ধরে উঠবস করো। তার নাম আইনস্টাইন। এখন বললে হবে না, 3 সেকেন্ড পার হয়ে গেছে। ডিসকোয়ালিফাইড। ইউ লস্ট দ্য গেম। সেকেন্ড চান্স। এখন বলতে হবে মানুষ ধরো মানুষ ভজো গান যে করেছে তার বাবার নাম। হিন্টস দেয়া হবে। তার একটা চায়ের দোকান আছে, তার নামের প্রথম অক্ষর হলো সা। এখন রাশেদের মাথায় গান হচ্ছে। মানুষ ধরো মানুষ ভোজো শুন বলিরে পাগল মন, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। দুটা লাইন ক্রমাগত বেজে যাচ্ছে। রাশেদ বলল, পানি খাবো। তার পাশে কেউ নেই। রাশেদ আবার বলল, পানি খাবো। অ্যাপ্রন পরা একজন মহিলা এসে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই ডাক্তার। তার চেহারার সঙ্গে কোথায় যেন পরিচিত একজনের চেহারার মিল আছে। পরিচিত জনের নাম মনে আসছে না। ভুল হয়েছে, পরিচিত জনের নকল নাম মনে আসছে, আসল নাম মনে আসছে না। ডাক্তার বললেন, কোনো কিছুর প্রয়োজন হলে এই বোতামটা চাপবেন, আমি ছুটে আসব, আমি ডিউটি ডাক্তার। অক্সিজেন মাস্ক আবার আপনি খুলেছেন? রাশেদ বলল, আপনার নাম কি? রুবিনা। আপনার চেহারার সঙ্গে একজনের চেহারার কোথায় যেন মিল আছে। তার নাম বলতে পারবেন? নাম বলতে পারলে পুরস্কার, বলতে না পারলে তিরস্কার। 3 সেকেন্ড সময়। ওকে, স্টার্ট। 1001, 1002, 1003। পারলেন না, আপনি ডিসকোয়ালিফাইড। আর সুযোগ দেয়া হবে না। ফ্লাই উইথ দ্য উইন্ড। রাশেদ চোখ বন্ধ করল। মনে হচ্ছে সে দ্রুত তলিয়ে যাচ্ছে। আচ্ছা, সে কি মারা যাচ্ছে? মৃত্যুর আগে নাকি যাপিত জীবন পুরোটা চোখের সামনে ভেসে যায়। যদি সত্যি হয়, তাহলে মৃত্যুর এই অংশটা ভালো, দ্বিতীয়বার পুরো জীবন যাপন করা যায়। ঘরের ভেতর কে যেন সিগারেট ধরিয়েছে। সিগারেটের কড়া গন্ধ নাকে আসছে। রাশেদ বাঁ দিকে তাকালো। পায়ের উপর পা তুলে রূপা ব্যানার্জি বসে আছে, তার হাতে সিগারেট। রাশেদ সঙ্গে সঙ্গে বুঝতে পারল ঘটনা সত্যি না। হাসপাতালের ঘরে সিগারেট খাওয়া যায় না, তার হ্যালুসিনেশন হচ্ছে। রূপা ব্যানার্জি বলল, মারা যাচ্ছ নাকি? রাশেদ বলল, জানি না। জানি না বলার জন্যে তাকে ঠোঁট নাড়াতে হলো না। হ্যালুসিনেশনের পুরো ব্যাপারটা মাথার ভেতরে ঘটে। ঠোঁট না নেড়েও কথা বলা যায়, চোখ বন্ধ করেও দেখা যায়। রূপা ব্যানার্জি বলল, আমার কাছ থেকে পালিয়ে এসেও তো রক্ষা পাওনি, আমি চলে এসেছি। রাশেদ বলল, আমাকে দেখে খুশি হয়েছ? রাশেদ বলল, সিগারেট খেও না, গন্ধ নাকে লাগছে। মরেই তো যাচ্ছ, সিগারেটের কড়া গন্ধ থাকুক কিছুক্ষণ। তাছাড়া সিগারেট আমি খাচ্ছি না, আমি খাচ্ছি চুরুট, হাভানা ব্র্যান্ড। এক টান দিয়ে দেখবে? না। কিছু হবে না, একটা টান দাও। না রূপা, না। না রূপা, না অনেক শুনেছি, এবার শুনবো না। রূপা ব্যানার্জি উঠে দাঁড়িয়েছে।
রাশেদের মুখের ওপর লাগানো অক্সিজেন মাস্ক টান দিয়ে খুলে সে চুরুট ঠোঁটের ভেতর গুজে দিল। রাশেদ তাকে আটকাতে পারল না। তার হাত পা অনড় হয়ে গেছে। টান দাও, জোরে টান দাও। তোমার নষ্ট ফুসফুস চুরুটের ধোঁয়ায় শুদ্ধ করে নাও। এটা শুদ্ধি প্রক্রিয়া। রাশেদের জগৎ অন্ধকার হয়ে গেল। এক সময় সে চোখ মেলল। কত সময় সে পার করেছে তা বুঝতে পারছে না। দিন না রাত তা বুঝতে পারছে না। সে বাঁ দিকে তাকালো। রূপা ব্যানার্জি নেই। আধবুড়া একজন কে যেন দাঁড়িয়ে আছে। তার পাশে বাচ্চা একটা ছেলে। ছেলেটার চোখ বড় বড়। লোকটা কথা বলছে, তবে কথা স্পষ্ট না। কিছু বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। স্যার, আমাকে চিনেছেন? আমি শামসু। আমার দোকানে এক রাত ছিলেন। আমার পুলাডারে নিয়ে আসছি। এর নাম কেন্তু। রাশেদ বুঝার চেষ্টা করছে এই দুটা চরিত্র কি বাস্তব না তার মাথার কল্পনা। একটা বাচ্চা ছেলের নাম কিন্তু হবে না, কিন্তু কারো নাম হয় না। কাজে এই দুজন আনরিয়াল। এখন সমস্যা, হোয়াট ইজ রিয়ালিটি? মানুষের 5টি ইন্দ্রিয় যা ধরতে পারে তাই কি রিয়ালিটি? স্যার, আপনার শরীর খুবই খারাপ করলো। একজন ডাক্তার ডাক্কা আনলাম। উনি আপনারে হাসপাতালে ভর্তি করাইছে। আমি স্যার প্রত্যেক দিন আপনারে দেখতে আসি। কাইলো আসছি। আপনার কি ইয়াদ আছে? এখানের এক ডাক্তার সাহেব বলেছেন আমি আমার পুলারে নিয়ে রাতে থাকতে পারি। স্যার, আমি কি থাকবো? মুখে কথা বলতে না পারলে মাথা নাড়েন। রাশেদ কিছু না বুঝেই মাথা নাড়ল। স্যার, আপনার চিন্তা নাই। আমরা বাপ বেটা আপনার সাথে আছি। উপরে আল্লাহ আর নিচে আমরা 2 বাপ বেটা। রাশেদের খুব জানতে ইচ্ছে করছে লোকটা তার ছেলের নাম কিন্তু কেন রেখেছে। নিশ্চয়ই কারণ আছে। মানুষ কারণ ছাড়া কিছুই করে না। মানুষের জগৎ কজ অ্যান্ড এফেক্টের জগৎ। কিন্তু নিয়ে শৈশবের একটা ছড়া মাথায় এসেছে। ইফ যদি এজ হয় বাট কিন্তু নট নয়, হোয়াট মানে কি? লোকটা হড়বড় করে কথাই বলছে। মানুষ এত কথা বলে কেন? স্যার, আপনার একটা চিকিৎসা আমি করব বলে ঠিক করেছি। কচি পান পাতার উপরে কালিজিরা তেল দিয়া সেই পান পাতা গরম কইরা আপনার পায়ের পাতায় ঘষব। সাথে সাথে বল পাইবেন। আধুনিক ডাক্তার এইসব চিকিৎসা জানে না। এইগুলা গ্যারাইম্মা চিকিৎসা। একটাই সমস্যা, পান পাতা গরম করব কেমনে? ঠান্ডা পান পাতা ঘষলে হিতে হবে বিপরীত। দেখি কি করা যায়। একবার যখন পান পাতা ঘষার সিদ্ধান্ত নিয়েছি তখন ঘষবো ইনশাল্লাহ। স্যারের মাথা আস্তে কইরা টিপ্পা দেই। রাশেদ টের পেল তার কপালে হিমশীতল আঙ্গুল। আঙ্গুল কপালের ওপর দিয়ে যাচ্ছে আর রাশেদের শরীর কেঁপে উঠছে। তার মাথার কাছে দাঁড়িয়ে থাকা লোকটা বলল, এই কেন তো বাপধন, স্যারের পায়ের আঙ্গুল আস্তে কইরা ফুটা, স্যার আরাম পাইব। ছেলেটার নাম তাহলে কেন্তু, কিন্তু না। কেন্তু শব্দটার মানে কি? মাথার কাছে সবসময় 2টা ডিকশনারি রাখা দরকার, একটা বাংলা একটা ইংরেজি। ভুল হয়ে গেছে, বিরাট ভুল। লাইফ ইজ আ বান্ডল অফ মিস্টেকস। এটা কার কথা? জীবন হচ্ছে এক বান্ডেল ভুলের। বান্ডেল শব্দটার বাংলা কি? ডিকশনারি খুবই প্রয়োজন। বোমা ফাটার মতো শব্দ হচ্ছে কোথায়? ও আচ্ছা, কেন্তু নামের ছেলেটা আঙ্গুল ফুটাচ্ছে। আঙ্গুল ফুটানোর এত শব্দ, আশ্চর্য। রাশেদ চোখ বন্ধ করে ফেলল। চুরুটের গন্ধ আবার নাকে আসছে। শরীর গুলাচ্ছে। শামসু বলল, কেন্তু বাপধন, স্যারের সাথে কিছুক্ষণ একলা থাকতে পারবি? কেন্তু বলল, আমি বুদ্ধি পাইছি। ঘরে খবরের কাগজ জ্বালাইয়া আগুন করব। সেই আগুনে পান গরম করব। আমি যাই, পান আর কালিজিরা তেলের জোগাড় দেখি। রাত 11টায় বাপ ছেলেকে হাসপাতাল থেকে বের করে দেয়া হলো। শামসু হাসপাতালের দারোয়ানের চড়থাপ্পড় খেল। অপরাধ? বাপ বেটা রুমে আগুন জ্বালিয়ে পান গরম করছিল। ঘড়ি কন্যা মদিনার ক্ষমতা পরীক্ষা করার জন্যে হারুন তার বাল্য বন্ধু সুলতানকে খবর দিয়ে এনেছেন। তারা দুজন বসেছে গেস্ট রুমে। রূপা ঢুকল। ঘড়ি পরীক্ষায় সেও থাকবে।
সুলতান পকেটে করে 2টা ঘড়ি এনেছেন। একটার সময় 3 ঘন্টা বাড়ানো, অন্যটায় ঘন্টার কাঁটা নেই, বন্ধ ঘড়ি। রূপা বলল, সুলতান চাচা, আপনাকে দেখলেই আমার অস্বস্তি লাগে। সুলতান বললেন, আমি কি করেছি রে মা, আমি কি করেছি? রূপা বলল, আপনি প্রতিটি কথা 2বার করে বলেন, ভয়ঙ্কর অস্বস্তিকর ব্যাপার। আর বলবো না রে মা, আর বলবো না। রূপা বলল, অসহ্য, পরীক্ষা নিরীক্ষা আপনারা করুন, আমি ছাদে যাচ্ছি। হারুন বললেন, তোকে থাকতে হবে, তুই না থাকলে মেয়েটা ফ্রি ফিল করবে না, কঠিন পরীক্ষা দিচ্ছে। এক শর্তে থাকবো, সুলতান চাচা কোনো কথা 2বার বলতে পারবেন না। সুলতান বললেন, 2বার বলবো না, অবশ্যই বলবো না। রূপা হতাশ গলায় বলল, এখন তো 3বার করে বলছেন। হারুন বললেন, কথা বন্ধ, পরীক্ষা শুরু হচ্ছে। মদিনা, মদিনা। মদিনা ঘরে ঢুকল। তার মুখ শুকনা, যে কোনো কারণেই হোক সে ভয় পেয়েছে। হারুন বললেন, মদিনা, আমার বন্ধু সুলতান সাহেবের পকেটে একটা ঘড়ি আছে, ঘড়ির টাইম ঠিক নেই, অর্থাৎ এখন 11টা বাজে, তার ঘড়িতে 11টা বাজে না। তুমি বলো তার ঘড়িতে কয়টা বাজে? মদিনা বলল, পারবো না স্যার। হারুন বললেন, আমার পকেটে 2টা ঘড়ি আছে, একটা কালো বেল্টের আর একটা মেটালিক বেল্টের, কোনটায় কত বাজে? মদিনা ক্ষীণ গলায় বলল, পারবো না স্যার। পারবে না মানে? অবশ্যই পারবে, চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করো, তারপরে বলো। মদিনা চোখ বন্ধ করে দীর্ঘ সময় থেকে চোখ মেলে বলল, পারবো না স্যার। সুলতান বললেন, তুমি কোত্থেকে কি শুনেছ? মেয়ে ফ্রড, মেয়ে ফ্রড, এই মেয়ে ফ্রড। হারুন বললেন, মেয়েকে নিয়ে পত্রিকায় নিউজ হয়েছে, পেপার কাটিং আমার কাছে আছে, দেখবে? না, ফালতু নিউজ, পাত্তা দেয়াই ঠিক না, পাত্তা দেয়াই ঠিক না, ঠিক না। হারুনকে বিপর্যস্ত মনে হচ্ছে। তিনি আশাই করেননি ঘটনা এরকম ঘটবে। তিনি হুঙ্কার দিয়ে বললেন, থাপড়ায় এই মেয়ের দাঁত ফেলে দেয়া দরকার। রূপা বলল, শুধু শুধু চিৎকার করবে না বাবা, মেয়ে এমন কোনো অপরাধ করেনি যে থাপড়ায় তার দাঁত ফেলতে হবে। মদিনা, তুমি আমার ঘরে যাও, কিছু হ্যান্ডমেড পেপার বাথটাপে ভেজাও, ছবি আঁকবো। মদিনা বের হয়ে গেল, তার চোখ ভর্তি পানি। রূপা বলল, বাবা, তুমি তো তাকে পরীক্ষা করেছ, তোমার ঘড়ির সময় ঠিক ঠিক বলেছে, তাই না? হুম। রূপা বলল, আমার ধারণা তুমি কোনো পরীক্ষা নাওনি, পত্রিকায় খবর দেখে মদিনাকে নিয়ে চলে এসেছো। তোমার ঘড়ির টাইম বলে দিয়েছে, এই গল্পটা তোমার বানানো। খামাখা গল্প বানাবো কেন? সেটা আমি কি করে বলবো? বেশি জ্ঞানী হবার চেষ্টা করিস না, কাগের ঠ্যাং বকের ঠ্যাং ছবি আঁকছিস, ছবি আঁক। আমি মদিনা মেয়েটাকে কানে ধরে তার বাড়িতে পাঠাবার ব্যবস্থা করছি, আমি সহজ চিজ না। কবে পাঠাবে? আজই পাঠাবো। বদ মেয়েটাকে রেডি হতে বল, আমি মাইক্রোবাসে গ্যাস ভরে নিয়ে আসছি। সুলতান যাবে নাকি আমার সাথে? সুলতান হাই তুলতে তুলতে বললেন, যেতে পারি, একা মানুষের এই সুবিধা, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। এখন তোর 2 পা যেখানে ইচ্ছা সেখানে যা, যখন হবে 4 পা ভাত কাপড় দিয়ে যা, যখন হবে 6 পা বাবা তুমি যাবা না। ছড়া স্টপ করো, সত্যি যাবে? অবশ্যই, রাগে আমার শরীর চিরবির করছে। এক কাজে 2 কাজ হবে, রথ দেখব, কলাও বেচব। পথে বগুড়ার কাছে একটা কুয়া আবিষ্কার হয়েছে, তার কোনো তল নেই। তল নেই মানে? তল নেই মানে? হারুন উৎসাহের সঙ্গে বললেন, মনে করো তুমি পাথরের বড় একটা চ্যাং কুয়াতে ফেললে, পাথরটা কোথাও না কোথাও হিট করবে, শব্দ হবে, সেটাই লজিক। কিন্তু এই কুয়ায় কিছু ফেললে শব্দ হয় না। বলো কি, বলো কি? দড়ি ফেলেও মাপার চেষ্টা করা হয়েছে, দড়ি নেমেই যায়, নেমেই যায়। সুলতান বললেন, ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকায় ছাপা হবার মতো নিউজ, ঠিকানা জানো তো? খুঁজে বের করব। দুপুরে খাওয়া দাওয়া করে দুজন মাইক্রোবাস নিয়ে বের হয়ে গেলেন। মদিনাকে সঙ্গে নেবার কথা তাদের মনে রইল না।
রূপা রাশেদের স্যুটকেস ঘাটছে। তার ঠিকানা যদি কোথাও পাওয়া যায়। বইপত্রের সঙ্গে একটা ডায়েরি পাওয়া গেছে। সেখানে অনেক কিছু লেখা, কিন্তু কোথাও ঠিকানা নেই। অন্যের ডায়েরি পড়ার প্রশ্নই ওঠে না। তারপরেও 2 লাইনের একটা লেখা রূপা পড়ে ফেলল। লেখাটা ইংরেজিতে। শিরোনাম সাসপেশন। My own suspicion is that the universe is not only queerer than we suppose, but queerer than we can suppose. বাংলায় কি হবে? বিশ্বব্রহ্মাণ্ড আমরা যত অদ্ভুত মনে করি তার চেয়েও অদ্ভুত। অন্য কেউ এ ব্যাপারটা জানুক বা না জানুক, রূপা জানে, খুব ভালো করেই জানে। আফা, একটা কথা বলবো? রূপা তাকালো। তার সামনে মদিনা দাঁড়িয়ে। সে তাকিয়ে আছে ভীত চোখে। মনে হয় পরীক্ষায় ফেল করে ভালোই কান্নাকাটি করেছে। তার চোখ লাল। রূপা বলল, বলো কি বলবে? আমার উপরে রাগ হইয়েন না আফা। তুমি ঘড়ির সময় বলতে পারোনি, এটাই তো স্বাভাবিক। ঘড়ি না দেখে আমরা কেউ সময় বলতে পারি না। খানিকটা অনুমান হয়তো করতে পারি, এর বেশি না। আফা, অন্য একটা কথা বলবো, আপনার পায়ে ধরি, রাগ হইয়েন না। বলো কি বলবে, রাগ হব না। মদিনা ক্ষীণ গলায় বলল, ওনার অবস্থা ভালো না। রূপা বলল, কার অবস্থা ভালো না? মদিনা আঙ্গুল দিয়ে রূপার হাতের ডায়েরি দেখালো। রূপা গম্ভীর গলায় বলল, আমি যার লেখা পড়ছি তার অবস্থা ভালো না? মদিনা হ্যাঁ সূচক মাথা নাড়ল। রূপা বলল, বসো আমার সামনে। মদিনা বসল। রূপা বলল, তোমার কথাবার্তা যথেষ্টই বিরক্তিকর, সুলতান চাচার চেয়েও বিরক্তিকর। তুমি এ বাড়িতে পা দিয়েই ভূত দেখে ফেললে, এখন আবার দেখছ একজনের অবস্থা ভালো না। বেশি বেশি দেখা ভালো না, এখন থেকে কম কম দেখবে। মদিনা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি একজন ভদ্রলোকের একটা খাতা হাতে নিয়েছি, তাই দেখে তুমি তার শারীরিক অবস্থা বলে ফেললে? শারীরিক অবস্থা দেখার জন্যে মানুষের শরীর পরীক্ষা করতে হয়, তার জন্যে ডাক্তার আছে। তুমি কি ডাক্তার? না আফা। তোমাকে কিছু জ্ঞানের কথা বলি। মানুষ তার ক্ষমতার সবটাই অর্জন করে। জন্ম থেকে বিশেষ কোনো ক্ষমতা নিয়ে কেউ আসে না। তুমি আর কখনো ভূত দেখা, অমুকের শরীর ভালো না, তমুক দুর্ঘটনায় মারা যাবে এইসব বলবে না। জি আচ্ছা, বলবো না। এখন সামনে থেকে যাও, তোমাকে দেখলেই রাগ লাগছে। মদিনা উঠে গেল। হারুন অনেক ঝামেলা করে তলহীন কুয়া খুঁজে পেয়েছেন। বগুড়া জেলার ভেতর কাহালু রেল স্টেশন। রেল স্টেশনে মাইক্রোবাস রেখে রিকশায় গেছেন উত্তরে 11 কিলোমিটার। সেখান থেকে পায়ে হেঁটে 7 কিলোমিটার। সুলতান বললেন, তোমার সঙ্গে বের হওয়া বিরাট বোকামি হয়েছে। তুমি বিপজ্জনক ব্যক্তি, অবশ্যই বিপজ্জনক ব্যক্তি। হারুন বললেন, আমার মেয়ে ঠিকই বলে, তুমি বিরক্তিকর মানুষ। প্রতিটা কথা 2-3 বার বলো। তোমার কথায় বিভ্রান্ত হয়ে বিরাট ভুল করেছি, বিরাট ভুল করেছি। দেখো আমার পায়ের অবস্থা, হাঁটতে হাঁটতে পা ফুলে গেছে, পা ফুলে গেছে। চুপ, একটা কথা বলবে না, একটাও কথা বলবে না। সুলতান অবাক হয়ে বললেন, এখন তো তুমিও 2বার করে বলছো। হারুন চিৎকার করে উঠলেন, আমার সঙ্গে আসতে চাইলে আসো, না আসতে চাইলে স্টেশনে ফিরে যাও। একা একা কিভাবে ফিরবো? আমি তো পথ চিনব না, পথ চিনব না। দুজন যখন তলহীন কুয়ার পাশে উপস্থিত হলেন, তখন রাত 10টা। গ্রামের সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। অনেক ডাকাডাকির পর তলহীন কুয়ার মালিক বের হয়ে এলেন। মধ্যম বয়সের মানুষ, গাল ভর্তি সাদা দাড়ি, দাড়িতে মেহেদি দিয়েছেন। এখন মুখ ভর্তি লাল সাদার সমারোহ। হারুন বললেন, জনাব, আপনার নাম কি? আমি মেরাজ ফকির। তলহীন কুয়া আপনার? জি, এই কুয়ার আরেক নাম জিন্দা কুয়া। সুলতান বললেন, কুয়া আবার জিন্দা মুর্দা হবে কিভাবে? মেরাজ ফকির বললেন, সবাই জিন্দা কুয়া বলে, কেন বলে জানি না। কুয়াটা দেখতে এসেছি। দেখতে এসেছেন, দেখেন, 100 টাকা করে হাদিয়া। কুয়ার রক্ষণাবেক্ষণ আছে। হারুন বললেন,
আমরা আপনার কুয়ার ছবি তুলব, একটা পাথর ফেলব, পাথর ফেললে শব্দ হয় না এটা যদি নিশ্চিত হই তাহলে আপনাকে 200 টাকা দেব। মেরাজ ফকির বললেন, কুয়া হাত দিয়া ছোঁয়া নিষেধ, ছবি তোলা নিষেধ, কিছু ফেলাও নিষেধ। জিন্দা কুয়া, তার ইজ্জত করতে হয়। সুলতান বললেন, আমরা দুজন অত্যন্ত ক্ষুধার্ত, কিছু খাওয়াতে পারবেন? টাকা দিব। আমি হোটেল খুলি নাই, নিশিরাইতে অনেক ত্যাক্ত করেছেন, এখন ফেরত যান। ফেরার পথে হারুনের সঙ্গে সুলতানের বন্ধু বিচ্ছেদ হয়ে গেল। আমি যে কজন গাধা মানুষকে চিনি, তোর সুলতান চাচা তাদের মধ্যে 1 নম্বর, গাধা শ্রেষ্ঠ। সুলতান চাচা মোটেই গাধা মানুষ না, ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ। কথা রিপিট করলেই মানুষ গাধা হয় না। চুপ করে ভাত খা, তোর জ্ঞানে কথা ভালো লাগছে না। চুপ করেই তো খাচ্ছি, কথা তুমি শুরু করেছ। তুমি একতরফা কথা বলবে, আমি চুপ করে থাকবো, এটা তো ফেয়ার না। তোর সুলতান চাচাকে গাধা মানব প্রমাণ করে দেব। প্রমাণ করব? করো। থাক, তোর সঙ্গে কোনো কথা নেই, আমি নিঃশব্দে খাবো। নিঃশব্দে তুমি খাচ্ছ না বাবা, কর্মর করে শশা কামড়াচ্ছ, আমার উপরের রাগ শশার উপর ঢালছ। হারুন মেয়েকে নিয়ে রাতের খাবার খেতে বসেছেন। খাবার সময় হালকা গল্পগুজব করতে তিনি পছন্দ করেন। রূপা বেশিরভাগ সময় আলোচনা হালকা পর্যায়ে রাখে না, কঠিন পর্যায়ে নিয়ে যায়। হারুনকে মেজাজ খারাপ করে আলোচনা শেষ করতে হয়। রূপা বলল, বাবা, তোমার ইতিহাস কাব্য কেমন চলছে? হারুন বললেন, তোর কথার মধ্যে ফাইজলামি ভাব লক্ষ্য করছি, এটা আমার পছন্দ না। রূপা বলল, তাহলে এই প্রসঙ্গ থাক, অন্য প্রসঙ্গ। তলাবিহীন কুয়া সম্পর্কে তো কিছুই বললে না। কুয়া পেয়েছিলে? সত্যি তলা নেই? মস্ত বড় একটা পাথর ছুঁড়ে মেরেছিলাম, সেই পাথর পানিতে হিট করেছে, এমন শব্দ পাইনি। রূপা বলল, মনে হয় কুয়ায় পানি নেই। হারুন বললেন, পানি না থাকলে মাটি তো থাকবে, মাটিতে পড়ার শব্দ হবে না? হয়তো নিচে মাটি নেই, নরম কাদা মাটি, পাথর কাদা মাটিতে শব্দ না করেই দেবে গেছে। হতে পারে। বাবা, তুমি মেজাজ খারাপ করে খাচ্ছ, বদহজম হবে। মেজাজ ঠিক করো, আমি একটা থিওরি বের করেছি, শুনবে? বল শুনি। আমার ধারণা এই পৃথিবীর প্রতিটি মানব সন্তানকে কোনো না কোনো স্পেশাল গিফট দিয়ে পাঠানো হয়। বেশিরভাগ মানুষই তাদের এই গিফট সম্পর্কে জানে না। তোমার ঘড়ি বালিকা ঘড়ি না দেখে সময় বলতে পারে, তার মতো আমিও হয়তো কিছু পারি, তুমিও পারো, যদিও এখন কোনো কারণে পারছো না। হারুন কিছু বললেন না। রূপা বলল, বাবা, তুমি কি গিফট নিয়ে এসেছো বলে তোমার ধারণা? আমি কোনো গিফট নিয়ে আসিনি। অবশ্যই এসেছো, চিন্তা করে বলো। হারুন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কোনো কারণ ছাড়া মানুষকে বৈরী করার ক্ষমতা নিয়ে আমি পৃথিবীতে এসেছি, এটাই আমার স্পেশাল গিফট। উদাহরণ হলো তোর মা। আমি এমন কি করেছি যে সে আমাকে ছেড়ে চলে গেল? তুই একটা কারণ দেখা, সে কেন গেছে। রূপা বলল, মানুষ হিসেবে তুমি খুবই প্রেডিক্টেবল। কোন কাজের পর তুমি কোন কাজ করবে তা আগে থেকে বলে দেয়া যায়। প্রেডিক্টেবল মানুষ হলো যন্ত্রের মতো। মেয়েরা যন্ত্র মানব পছন্দ করে না। মা এই জন্যই তোমাকে ছেড়ে চলে গেছে এবং ভালো করেছে। হারুন বললেন, যার কাছে গেছে সে খুব আনপ্রেডিক্টেবল। সে তো চশমা চোখে ছাগল ছাড়া কিছু না। ছাগলের সঙ্গে তার একটাই তফাৎ, ছাগল ব্যয় ব্যয় করে আর সে চিবিয়ে চিবিয়ে কথা বলে। যখন কথা বলে তখন মনে হয় জাবর কাটছে, ছাগলার ছাগলা। রূপা বলল, বাবা, তুমি ওনার ওপর শুধু শুধু রাগ করছো। উনি মাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাননি, মা স্বেচ্ছায় গেছেন। রাগ করলে তুমি মার ওপর রাগ করতে পারো। ওই ছাগলটা তোর কাছে রসগোল্লা? রূপা বলল, খাদ্যদ্রব্যের সঙ্গে মানুষের তুলনা করা ঠিক না, তবে উনি মানুষ ভালো, যথেষ্টই ভালো। ছাগলাটার ভালো কি আছে যা আমার নেই? আলোচনাটা থাক না বাবা। না, থাকবে না, আমি শুনতে চাচ্ছি তোর কাছে ছাগলাটা কিভাবে মহামানব হয়ে গেল। বাবা, তুমি প্রচণ্ড রেগে গেছো,
আমি তোমার রাগ আর বাড়াবো না। খাওয়া শেষ করো। মটরশুঁটি দিয়ে কই মাছের ঝোল ক্লাসিক পর্যায়ের ভালো হয়েছে। তোর ক্লাসিক কই মাছের আমি গুষ্টি কিলাই। হারুন খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালেন। রূপা হতাশ গলায় বলল, বাবা, তুমি ছেলে মানুষ না। 2 মাস আগে আমরা তোমার 60 বছর পূর্তির উৎসব করেছি। এই বয়সে তুমি যদি রাগ করে ভাত না খাও, সেটা হবে খুবই হাস্যকর। হারুন বললেন, গোদের ওপর বিষ ফোড়ার কথা আমরা বলি। তুই হচ্ছিস গোদের ওপর ক্যান্সার কিংবা এর চেয়েও খারাপ কিছু, গোদের ওপর এইডস। তুই কাল ভোরে চলে যাবি। তোর মা এবং তার মহামানব স্বামীর সঙ্গে বাস করবি। আমার মতো প্রেডিক্টেবল মানুষের সঙ্গে থাকার তোর কোনো দরকার নেই। কাল ভোরে তুই অবশ্যই আমার সংসার থেকে অফ হয়ে যাবি। অবশ্যই, অবশ্যই। রূপা বলল, তুমি যে খুব প্রেডিক্টেবল মানুষ তার উদাহরণ আমি এখন দেব। কিছুক্ষণের মধ্যেই তুমি আমাকে বলবে, আমি খেতে বসছি, রূপা তুই আমার সামনে বস। কেউ সামনে না বসলে আমি খেতে পারি না। হারুন বললেন, এমন কথা আমি যদি বলি তাহলে আমি মানুষ জাতির কেউ না, আমি কুকুর প্রজাতির, ভালো জাতের কুকুরও না, দেশি নেরি কুত্তা। হারুন টেবিল থেকে কফি মগ তুলে দেয়ালে ছুঁড়ে মারলেন। কফি মগটা রূপার ছোটবেলার এবং খুবই পছন্দের। স্কুলে ড্রেস অ্যাজ ইউ লাইকে টোকাই মেয়ে সেজে পেয়েছিল। টোকাই রূপার বড় বাঁধানো ছবি তাদের বাসায় ছিল। রূপার মা বাড়ি ছেড়ে যাবার সময় ছবিটা সঙ্গে নিয়ে গেছেন। হারুন মেয়ের দিকে তাকিয়ে বললেন, এখন শিক্ষা হয়েছে? রূপা বলল, হয়েছে। আজকের ডিনার আমার জন্যে বিশেষ শিক্ষা সফর। হারুন বললেন, এত কিছুর পরেও তুই হাসি মুখে খাওয়া দাওয়া করতে পারছিস? রূপা বলল, পারছি। তোমার মেজাজ খারাপ হয়েছে, আমার তো হয়নি। ক্লাসিক কই মাছের ঝোলের পুরো বাটি আমি শেষ করব। তুমি রাতে কোনো সময় না কোনো সময় খেতে আসবে, তখন দেখবে কই মাছের বাটি খালি। ভ্যারভ্যারানি বন্ধ কর, ফাজিল মেয়ে। রূপা বাবার দিকে তাকিয়ে হাসল। হারুন দোতলায় উঠে গেলেন। মলিনা কফি মগের ভাঙ্গা টুকরা তুলতে তুলতে বলল, খালু জানাইস বেজায় রাখছে। অবশ্য পুরুষ মানুষের রাগ ভালো জিনিস। মেনা বিলাইয়ের মতো পুরুষ কোনো কামের না। নারী চিনি লাজে, পুরুষ চিনি রাগে। রূপা বলল, কথা কম বলো মলিনা, তোমার কথার যন্ত্রণায় আমি অস্থির। মলিনা বলল, আপনি আমার কথার যন্ত্রণায় অস্থির, আর আমি অস্থির মদিনার কথার যন্ত্রণায়। এই মেয়ে রাইতে ঘুমায় না, খালি কথা কয়। কার সাথে কথা বলে? আমি বললে তো বিশ্বাস যাবেন না। সে কথা কয় ভূতের সাথে। এই বাড়িতে নাকি একটা ভূত আছে। ভূতটার সাথে মদিনা গফ করে। আমি তারে বলছি, আমার লগে রাইতে থাকবা না, আফার সাথে গিয়া থাকো। আফাও শুনুক তোমার ভূতের গফ, আমি একলা শুনবো কোন দুঃখে। রূপা বলল, মদিনাকে থাকতে বলো আমার সঙ্গে, আমার অসুবিধা নাই। মলিনা বলল, বুঝছেন আফা, হ্যাঁ ভূতের সাথে গফ করে। ভূত তো 2-1 কথা বলবে, আমি ভূতের কথা কিছু শুনি না। মদিনা একলাই কথা কয়। মাইয়াটা পাগল, তার মাথা কামাইয়া তালুতে পাগলের তেল দিলে ভালো হয়। আমাদের অঞ্চলের বশির কবিরাজ পাগলের তেল বেচে 50 টাকা বোতল। 2 বোতল একত্রে কিনলে 85 টাকা, 15 টাকা কমিশন। রূপা নিজের ঘরের দিকে রওনা হলো। মলিনার কথার হাত থেকে বাঁচার একটাই উপায়, সামনে থেকে সরে যাওয়া। মদিনা বিছানা বালিশ নিয়ে রূপার সঙ্গে ঘুমোতে এসেছে। মেঝেতে বিছানা করে শুয়েছে। রূপার একবার মনে হলো মেয়েটাকে বলে, মদিনা মেঝেতে শোবার দরকার নেই, এসো খাটে এসে আমার সঙ্গে শো। আমরা দুজনেই মহাশক্তিধর মানব প্রজাতির অংশ। টাকা পয়সা নামক একটি বিষয়ের কারণে আমরা আলাদা হয়ে গেছি। টাকা পয়সার বিষয়টা অন্য কোনো প্রজাতির মধ্যে নেই বলে তারা আলাদা হয়নি। রূপা বলল, তোমার ভূতটার কি অবস্থা? ভূত এখনো দেখো? দেখি, আপনার ঘরে খাড়ায় আসিল, আমারে দীক্ষা চইল্লা গেছে। তোমাকে ভয় পায়? জি না, তয় হে আমার উপরে নারাজ। নারাজ কেন? আমি তারে দেখতে পারি, এই জন্যে হ্যাঁ নারাজ। হ্যাঁ চায় না কেউ তারে দেহুক। রূপা গায়ে চাদর টানতে টানতে বলল, তোমার মাথায় সমস্যা আছে, তোমাকে আমি একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব।
ডাক্তার তোমার চিকিৎসা করবেন, এখন ঘুমাও। দরজায় টোকা পড়ছে। রূপা বলল, কে? হারুন বললেন, রূপা মা, ভাত খেতে যাচ্ছি, তুই এসে বস, তুই না বসলে খেতে পারবো না। ক্ষুধায় অস্থির হয়েছ বাবা? হুম। রূপা বলল, তুমি টেবিলে যাও, আমি আসছি। মদিনা চাপা গলায় বলল, আফা, আপনার পিতা খুবই ভালো মানুষ, আমি এমন ভালো মানুষ দেখি নাই। হারুন আগ্রহ করে খাচ্ছেন। তার বা পাশে রূপা বসেছে। সে বাবার খাওয়া দেখছে। তার মুখ হাসি হাসি। হারুন বললেন, আমি ডিসিশন নিয়েছি, এখন থেকে আনপ্রেডিক্টেবল সব কর্মকাণ্ড করব। রূপা বলল, ভালো তো। এই বয়সে আমার বিয়ে করাটা হবে সবচেয়ে আনপ্রেডিক্টেবল ঘটনা। বিয়ে করবে ঠিক করেছ? হ্যাঁ, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পাত্রী খুঁজব, তারপর ধুমধাম করে বিয়ে। আমি ঠাট্টা করছি না, আমি সিরিয়াস। রূপা বলল, সত্যি সত্যি তুমি যদি বিয়ে করো তাহলে ভালোই হবে। তুমি মোটামুটি নিঃসঙ্গ একজন মানুষ। বিয়ে করলে সার্বক্ষণিক সঙ্গী পাবে। পীর ফকিরের সন্ধানে যখন যাবে, নতুন মা তোমার সঙ্গে যাবে। তাকে মা ডাকবি? কেন ডাকবো না? তোর মা যে মহামানবকে বিয়ে করেছে, তাকে কি তুই বাবা ডাকিস? না। তাহলে আমি যাকে বিয়ে করব তাকে মা ডাকবি কোন লজিকে? বাবা ডাকা অত্যন্ত কঠিন ব্যাপার, মা ডাকা সহজ। বাবা ডাকা কঠিন কেন? জানি না কেন। হারুন বললেন, নবীজির একটা হাদিস আছে। নবীজি বলেছেন, আল্লাহর পরে আমি যদি আর কাউকে সিজদা করার হুকুম দিতাম, সে হতো বাবা। এর অর্থ হচ্ছে বাবা অনেক বড় ব্যাপার। এই কারণেই বাবা ডাকা এত কঠিন। হতে পারে। হারুনের খাওয়া শেষ। তিনি বেসিনে হাত ধুতে ধুতে বললেন, সুন্দর করে একটা বিজ্ঞাপন রেডি করে দিস। পাত্রী চাই লিখবি না, লিখবি জীবন বান্ধবী চাই। সঙ্গে কি তোমার যুবক বয়সের কোনো ছবি যাবে? ঠাট্টা করবি না, আই মেন বিজনেস। বিজ্ঞাপনে আমার বয়স উল্লেখ থাকবে, আমার যেসব ত্রুটি আছে তারও উল্লেখ থাকবে। তোমার ত্রুটিগুলি কি? তোর মার কাছ থেকে জেনে নিস। স্ত্রীরাই স্বামীর ত্রুটি সবচেয়ে ভালো জানে। রূপা বলল, বাবা, তুমি একজন ত্রুটিহীন মানুষ। হারুন বললেন, আমাকে খুশি করা টাইপ কথা বলবি না, কাজের কথায় আয়। জীবন বান্ধবী চাই লেখা ঠিক হবে না, লোকজন অন্য অর্থ করতে পারে। জীবন সঙ্গিনী লেখাই ভালো। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। এর মানে কি? এর মানে হলো, তোমার হৃদয় যা, আমার হৃদয়ও তা। গল্পকক্ষতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা রূপা দ্বিতীয় খণ্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।